নমস্কার সুধী দর্শকবৃন্দ, আরও একবার স্বাগত জানাই আমাদের স্ট্রেট কাট নিউজ রুম থেকে। চলে এসেছি আরও একবার সঙ্গে ডাক্তারবাবুকে নিয়ে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে। আশা করি আপনারাও সঙ্গে আছেন। আজকে আমরা অতিথি ডাক্তার হিসেবে যাকে পেয়েছি তিনি ডাক্তারবাবু অরিন্দম ঘোষ। তিনি বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমরা আলোচনা করব যে বিষয় নিয়ে, মূলত পাইলস, ফিশার এবং ফিস্টুলা। তিনি সেই চিকিৎসার সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছেন। এবার আমরা কথোপকথন এগোলে আপনারা আরও বিষয় সম্পর্কেও জানতে পারবেন, ডাক্তারবাবু সম্পর্কেও আপনারা অবহিত হবেন। ডাক্তারবাবুকে আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, এর আগেই হয়তো দেখে থাকবেন। এবার আমরা বিষয়ে ঢুকছি। ডাক্তারবাবু, প্রথমে যেটা জানা দরকার আমাদের, লেজার চিকিৎসা ব্যাপারটা ঠিক কী এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা কতটা আধুনিক বলে মনে হয়? দেখুন, আমাদের দৈনন্দিন জীবনে আমরা পাইলস, ফিশার, ফিস্টুলা এরকম প্রচুর পেশেন্ট পেয়ে থাকি। তার যে বিভিন্ন ট্রিটমেন্টের পদ্ধতি আছে তার মধ্যে লেজার হলো সব থেকে আধুনিক পদ্ধতি। এখন আচ্ছা, একদম লাস্ট ইনভেনশন হলো লেজার। আচ্ছা, কনভেনশনাল পদ্ধতি থেকে এটা অনেকটাই আলাদা। কনভেনশনাল পদ্ধতিতে আমরা কাটাকাটি করতাম, লেজারে কোনো রকম কাটাকাটি করা হয় না, শুধু লেজার রে দিয়ে সেই জায়গাটা আমরা ঠিক করি। আচ্ছা। প্রথমত লেজার ট্রিটমেন্টে আমাদের থাকে একটা লেজারের তৈরি করার জন্য একটা যন্ত্র থাকে, একটা ডায়োড লেজার থাকে, তার সঙ্গে একটা অপটিক্যাল ফাইবার দিয়ে লেজার রেটাকে আমরা নিয়ে আসি আমাদের অপারেশনের জায়গায়। তারপরে অপারেশন, যে জিনিসটা আমি অপারেশন করবো, পাইলস, ফিশার বা ফিস্টুলা, ধরুন পাইলসের আমি অপারেশন করছি, তাহলে পাইলসের উৎসস্থলে সেই লেজারটাকে আমরা প্রয়োগ করি। তার ফলে আস্তে আস্তে পাইলসটা শুকিয়ে যায়। আচ্ছা। ফিস্টুলা হলে যে ফিস্টুলা ট্র্যাকটা আছে তার ভেতর দিয়ে আমরা লেজার রেটাকে পাস করাই, সেই লেজার ট্র্যাকটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আচ্ছা। আগেকার দিনে কি হতো, যখন আমরা কনভেনশনাল সার্জারি করতাম সেক্ষেত্রে আমাদের যদি পাইলস হতো, পুরো পাইলস মাসটাকে আমরা এক্সিশন করতাম, মানে সার্জিক্যালি কেটে বাদ দিতাম। আচ্ছা। কিন্তু এখন সেই বাদ দেওয়ার ব্যাপারটাই থাকছে না। আচ্ছা, এই দুটো মানে আগেকার পদ্ধতির সঙ্গে জেনারেল সার্জারি যেটা আর কি, তার সঙ্গে যদি আমরা লেজারকে তুলনা করি, দুটোর মধ্যে মানে কোনটাকে আধুনিক হিসেবে বেছে নেব এবং কি জন্য, মানে ওটার ক্ষেত্রে কি প্রবলেম হতো যার জন্য আজকে এটাকে বেছে নিতে হচ্ছে, বা এটাকে মনে হচ্ছে আধুনিক বা ভালো আর কি, এটা নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, আমরা যখন কনভেনশনাল পদ্ধতিতে কোনো একটা পেশেন্টের ট্রিটমেন্ট আগে করতাম সেক্ষেত্রে আমাদের কাটাকাটি করতে হতো। তার জন্য হসপিটালে পেশেন্টকে মোটামুটি ওটির পরও 2 থেকে 3 দিন, বা ইনফেকশন হলে আরও বেশি দিন কাটাতে হতো হসপিটালে। আচ্ছা। মাইনলি হসপিটাল স্টে বাড়তো। 2 নম্বর, ওটি হয়ে যাওয়ার পরও পেশেন্টটাকে 1 থেকে 1.5 মাস ছুটি থাকতো, সেটা শুকোতে ভালো করতে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগতো। আচ্ছা। এবং ওটির পরে বাড়িতে গিয়ে ব্লিডিং হওয়ার সম্ভাবনা বা সেখানে ইনফেকশনের একটা সম্ভাবনা থাকতো, এবং একটা ব্যথা থাকতো বেশ কিছুদিন, প্রায় 1 মাস বা 1.5 মাস পর্যন্ত পেশেন্টের ওই জায়গাটা একটা ব্যথা থাকতো। লেজারে এই প্রত্যেকটা জিনিসকে আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আচ্ছা। লেজারে আমরা যদি সকালবেলায় ওটি করি, বিকালের মধ্যে পেশেন্টকে ছুটি করা যায়। আবার যদি বিকালে ওটি করি, পরদিন সকালবেলা পেশেন্ট ছুটি হয়ে যায়। আচ্ছা। সেকেন্ডলি, যেহেতু কোনো কাটাকাটি থাকছে না, রক্তপাতের সম্ভাবনা খুবই কম বা থাকে না বললেই চলে, ইনফেকশনের সম্ভাবনা খুব কম। 3 নম্বর, যে পেশেন্টটা আগে 1 থেকে 1.5 মাস ছুটি কাটাতে হতো অপারেশনের পর, সেই পেশেন্টটাকে আমরা মোটামুটি 3 থেকে 7 দিনের মধ্যে কাজে ফেরাতে পারছি লেজার ওটিতে। আচ্ছা। যে পেশেন্টরা আগে ভয়ে আমার কাছে আসতো না ওটি করাতে, যে ওটির জন্য প্রচন্ড ব্যথা হবে, রক্ত পড়বে, আমাকে অনেকদিন আমি কাজে যেতে পারবো না, কারণ আজকে আধুনিক জীবনে 1 থেকে 1.5 মাস ছুটি পাওয়াটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। তাদের জন্য একটা বিশাল সুবিধা। আচ্ছা, যে 3টে রোগের কথা আমরা শুনলাম, যদি এই 3টে রোগ মানে সাধারণভাবে ধরুন যারা ভুক্তভোগী তারা তো ব্যাপারগুলো অতটা বুঝবে না, যার জন্য আপনাদেরকে নিয়ে আসে আর কি। 3টে রোগের মধ্যে পার্থক্য কি, সূক্ষ্ম তফাৎ যদি কিছু থেকে থাকে সেটা যদি একটু বুঝিয়ে বলেন দর্শকদের জন্য। আমার যেটা মনে হয়, আমি ডেফিনেশনে না গিয়ে পেশেন্ট কি উপসর্গ আছে সেই নিয়ে আমি যদি ভাগ করি খুব সুবিধা হবে। পাইলস, ফিশার, ফিস্টুলা, আমার অনেক পেশেন্টের কাছেই সব কটা জিনিসই সমান। তারা আমার কাছে বলে, কেউ বলে পাইলস হয়েছে, কেউ বলে ফিস্টুলা হয়েছে, তারা বোঝে না যে জিনিসটা কি। এখানে পার্থক্য করার মতো, নিজে যাতে পার্থক্য করা যায় তার কিছু নিয়ম আছে। যেমন ধরুন পাইলস মানে এটা আমরা বলি ডিজিজ অফ অ্যানাল কুশন। আমাদের যে অ্যানাল কুশন আছে সেখানে ইনফ্লামেশন বা সোয়েলিং হলে সেটাকে পাইলস বলা হয়। পেশেন্ট এত বুঝবে না সেটা। পেশেন্টের যেটা হবে, পায়খানার পরে টপ করে রক্ত পড়বে ওখান থেকে। আচ্ছা। কিছু জিনিস মনে হবে পায়খানা করতে গেলে পায়খানার রাস্তা দিয়ে বা পায়ুদার দিয়ে বেরিয়ে আসছে, এটা হয় মেনলি পাইলসে। ব্যথা পাইলসে খুব কম হয়, যদি না ইনফেকশন থাকে তাহলে পাইলসে ব্যথা আসে না। আচ্ছা। সেকেন্ড আছে ফিশারে। ফিশার মানে পায়খানার দ্বার চিড়ে যাওয়া। ক্রমাগত শক্ত পায়খানার ফলে পায়খানার দাঁত চিড়ে যায় এবং চিড়ে যাওয়ার ফলে আবার শক্ত পায়খানার পর সেই চেরাটা জোড়া লাগে না। আচ্ছা,
একে বলা হয় ফিশার। এইসব পেশেন্টরা মেনলি এইসব পেশেন্টের যেটা সমস্যা হয়, পায়খানা করার সময় বা অন্যান্য সময় পায়খানার দ্বারে প্রচন্ডভাবে ব্যথা হয়। এদের কমপ্লেন থাকে ব্যথা, কিংবা পায়খানা করার সময় পায়খানার গায়ে রক্ত লেগে থাকা। পাইলসে সাধারণত হয় পায়খানা হয়ে যাওয়ার পর টপ টপ করে রক্ত পড়ে, কিন্তু ফিশারে যেটা হয় পায়খানার গা দিয়ে রক্ত লাগে। আর ফিস্চুলা সাধারণত শুরু হয় পায়খানার দ্বারের পাশে একটা ছোট ফোড়া দিয়ে। সেই ফোড়াটা নিজে থেকেই ফেটে যায়, কিংবা অনেক সময় ফোড়া বড় হলে বাইরে সার্জারি করে ফাটাতে হয়। তারপর ফেটে যাওয়ার পর সেই জায়গাটা শুকোতে যায় না, সেখানে একটা ছোট্ট গর্ত থেকে যায় এবং সেখান থেকে ক্রমাগত রস নিঃসরণ হতে থাকে। এটা হলো ফিস্চুলা। হ্যাঁ, এই জন্যই বললাম আর কি, মানে যাদের হচ্ছে তারা হয়তো ব্যাপারটা অনেক ক্ষেত্রে বোঝেন না, তিনটেকে একই রকম মনে করে এবং বিভিন্ন ওষুধের দোকানে ওই বলে আমার পাইলস হচ্ছে বলে ওষুধ খেতে থাকে তারা। এটা তো আরো ভয়ঙ্কর, মানে প্রকৃত চিকিৎসা না করে যদি শুধুমাত্র ওষুধ খাওয়া হয় একটা ওষুধের দোকান থেকে এনে, তাহলে তো হয়তো সঠিক চিকিৎসাটাই পৌঁছলো না সেখানে। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রেই পাই এরকম পেশেন্ট, হয়তো তার পেরিয়ানাল ফিস্টুলা হয়ে আছে কিংবা পেরিয়ানাল অ্যাবসেস হয়ে আছে, ব্যথা হচ্ছে বলে সে পাইলসের ওষুধ খাচ্ছে। তারপর আলটিমেটলি যখন তার প্রচন্ড বাড়াবাড়ি আমার কাছে আসছে তারা অপারেশন করানোর জন্য, এবং সেই সময় তার রিকভারি তো অনেক দেরি হয় ওটি করলে। একদমই তাই। আচ্ছা, আরেকটা জিনিস এটা জানা দরকার দর্শকদের জন্য বা যারা সমস্যায় ভুগছেন আর কি, মূলত তাদের জন্য, এই এটার ব্যয়বহুলতা কতটা বা সেটা সাধারণ মানুষের পক্ষে বহনযোগ্য কিনা। আরেকটা, এটা এই যে নতুন পদ্ধতি, আগে তো এটা ছিল না, মানে সবেমাত্র আর কি প্রসার লাভ করছে, সেই হিসেবে রোগীদের মধ্যে ভয় কতটা কাজ করে বা সেই ভয়টা দূর করার জন্য আপনি কি বলবেন? আচ্ছা, ব্যয় নিয়ে সবারই একটা চিন্তা থাকে, লেজার ট্রিটমেন্টের কতটা ব্যয় হবে। যদি প্রাথমিকভাবে এসে আমাকে জিজ্ঞেস করেন লেজার ট্রিটমেন্টের খরচা কত, কনভেনশনাল ট্রিটমেন্টের খরচা কত, প্রাথমিক খরচা শুনে যেটা প্রথম পেশেন্টের মনে হয় যে লেজার ট্রিটমেন্ট ব্যয়বহুল। হ্যাঁ, তবে আগের থেকে আমরা অনেকটাই খরচা কমিয়ে আনতে পেরেছি এই মুহূর্তে। আমাদের যখন প্রথম মোবাইল তৈরি হয়েছিল বা যখন মোবাইল আমাদের বাজারে প্রথম এসেছিল, তখন সেটা সাধারণের নাগালের মধ্যে ছিল না। এখন যে খরচাটা মোবাইলে, তাতে সবার হাতে হাতে মোবাইল। এখন লেজারের খরচাটাও আমরা এখন এতটাই নামিয়ে আনতে পেরেছি যেটা সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারে। তবে সেটা কনভেনশনাল ট্রিটমেন্টের থেকে প্রাথমিক খরচা সত্যিই বেশি, কিন্তু আপনি যদি লং টার্ম হিসাব করেন যে কনভেনশনাল ট্রিটমেন্ট হওয়ার পর থেকে পেশেন্টটা সেরে কাজে ফেরা পর্যন্ত যার যে খরচা, সেটার সঙ্গে লেজারের ট্রিটমেন্ট হওয়া এবং পেশেন্টের কাজে ফেরার যে খরচা যদি আপনি তুলনামূলক বিচার করেন, তাহলে লেজারের খরচা অনেক কম, হয়তো বা হাফ বা তার একটু বেশি হয়। ধরুন একটা পেশেন্টের যদি কনভেনশনাল ওটি হয়, তাকে 30 থেকে 45 দিন রেস্ট নিতে হয়। তার মানে তার 30 থেকে 45টা কর্মদিবস নষ্ট হলো। আমি যদি একটা সাধারণ ওয়েজ লেবারও ধরি, গভর্নমেন্ট হিসাবে 370 টাকা, আমি 300 টাকা করে যদি ধরি, 45 দিনে মোটামুটি 13,500 টাকা তার লস, প্লাস পার ডে ড্রেসিং 30 থেকে 45 দিন পার ডে ড্রেসিং, তার ওষুধপত্র নিয়ে পার ডে যদি 400 টাকা করে খরচা হয় ড্রেসিং ওষুধপত্র নিয়ে, তাহলে 45 দিন যদি আমি হিসাব করি, ওখানে মোটামুটি 16,000 টাকা খরচা, দুটো যোগ করলে প্রায় 29-30,000 টাকা হচ্ছে। সেই খরচার মধ্যে লেজার হয়ে যাওয়া সম্ভব। তাতে তার বাড়তি যেটা থাকলো যে কনভেনশনাল অপারেশনের যে খরচাটা, সেটা কিন্তু এর মধ্যে আমি ধরিই নি। অপারেশনের পরের যে কস্টটা, সেটা ধরলেই তার হিসাবে লেজার কস্ট হয়ে যাচ্ছে, প্লাস পেশেন্ট 3 দিনের মধ্যে কাজে ফিরে যেতে পারছে। এবার এটা ধরুন সাধারণ মানুষকে বোঝানোর জন্য সরকারি কোনো পদক্ষেপ আছে? এই মুহূর্তে সরকারিভাবে লেজার নিয়ে সেরকম কোনো সচেতনতামূলক কর্মসূচি নেই। নেই। আমরা যারা কাজ করছি তারাই মানুষকে আমাদের কাছে যখন পেশেন্ট পাই আমরা বোঝাতে চাইছি। আর একটা কথা, গ্রামের দিকে বা একদম প্রত্যন্ত গ্রাম যদি বলি, এখনকার দিনে গ্রাম অনেকটা শহরের মতো হয়ে যাচ্ছে, আধুনিক যে সমস্ত উপকরণ আমরা ব্যবহার করছি তার ফলে যোগাযোগ ব্যবস্থা এখন অনেকটাই উন্নত। তবু বলবো যদি প্রত্যন্ত গ্রাম থেকে থাকে, সেখানে এই চিকিৎসা পৌঁছে দেওয়ার ব্যবস্থা কি আছে? এবং এর সঙ্গে বলবো যে যদি মনে করুন কোনো একজন অসুস্থ ব্যক্তি যিনি এই সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে, হয়তো এবার অনেক ক্ষেত্রে হয় না, মানে যখন কম পর্যায়ে থাকে তখন আমরা ডাক্তারের কাছে যেতে চাই না, যখন একটা বাড়াবাড়ি মুহূর্তে পৌঁছে গেল তখন মনে করি ডাক্তারের কাছে গেলেই হয়তো ব্যাপারটা আমার ঠিক হয়ে যাবে। এই দেরি করা থেকে কি কি উপসর্গ আসতে পারে বা কতটা ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে পরবর্তীকালে? আচ্ছা, আমি 3টে জিনিসই আলাদা আলাদা করে আসছি, পাইলসের জন্য, ফিশারের জন্য, ফিস্টুলার জন্য।
পাইলসে আমাদের সাধারণত দেরি করলে অনেক পেশেন্ট যে আমাদের কাছে সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে আসে। আচ্ছা, মানে 4-5 হিমোগ্লোবিন নিয়ে আমি পেশেন্ট পেয়েছি, যারা ব্লিডিং হয়ে গেছে, সে ওষুধ খেয়ে গেছে, বিভিন্ন রকম লোকাল ডাক্তারবাবুদের তারা দেখিয়েছেন, তার ওষুধ দিয়েছেন, খেয়েছেন, আবার কিছুদিনের জন্য বন্ধ হয়েছে, আবার ব্লিডিং হয়েছে, এরকম করে আমরা 4-5 হিমোগ্লোবিন পেশেন্টও পাই। আচ্ছা, তাদেরকে আমাদের প্রথমে রক্ত দিয়ে স্টেবল করতে হয়, তারপরে তার ওটির দিকে যেতে হয়। তারপরে সাধারণত প্রথম দিকে পাইলস মানে গ্রেড 1 বা গ্রেড 2 যদি পাইলস থাকে, সেটা ওষুধের দ্বারা নিরাময় সম্ভব। আচ্ছা, সেগুলোতে কোনো রকম ওটি লাগে না, আমরা করিও না সেরকম ওটি। কিন্তু গ্রেড 3 গ্রেড 4 পাইলসে সাধারণত ওটি লাগে। এবার পেশেন্ট যদি প্রথম আমার কাছে আসে, তাহলে আমি তাকে ওষুধ দিয়ে সেটা একটা নিরাময় ব্যবস্থা করতে পারি। কিন্তু আমার কাছে যখন পেশেন্ট আসে, সে অলরেডি গ্রেড 3 বা গ্রেড 4 পাইলস বা ব্লিডিং পাইলস নিয়ে আছে, অলরেডি কমপ্লিকেটেড পাইলস নিয়ে, সেখানে আমাকে তার কনজারভেটিভ ট্রিটমেন্ট করার কোনো উপায় থাকছে না, আমাকে তাকে অপারেশন থেকে যেতে হচ্ছে। ফিশারের ক্ষেত্রেও হয়, সাধারণত ডাক্তারবাবুরা ওষুধ দেয়, একটু ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, আমি ডাক্তারবাবুরা দেখি ব্যথার ওষুধ খেয়ে পেশেন্ট বেশ কিছুদিন ভালো, পেশেন্ট এলো না আমার কাছে। অ্যাকুট ফিশার বা ফিশার যে সমস্ত রোগ হয়, তার 80% ফিশার ওষুধে কিউরেবল, কেবলমাত্র 20% পেশেন্টের ওটি লাগে। কিন্তু আমরা যখন পেশেন্টগুলো পাচ্ছি, সেই পেশেন্টটা পড়ছে সেই 20%-এর মধ্যে যাদের ওটি লাগবে। তার অলরেডি ক্রনিক ফিশার হয়ে গেছে, ওখানে চামড়া গজিয়ে গেছে, তাকে আমি ওষুধ দিয়ে কিছু করতে পারবো না। আবার ফিশার থেকে অনেক সময় হয়, ফিশারের পেছন দিকে যে ঘাটা থাকে, সেটা না শুকানোর ফলে পেছনে আমাদের মাংস পেশি থাকে, যেগুলো আমাদের পায়খানা ধরে রাখতে সাহায্য করে, সেগুলোকে আমরা অ্যানাল স্প্রিন্টার বলি। সেই স্প্রিন্টারের মধ্যে পুঁজ জমতে শুরু করে, দিয়ে সেখানে একটা ফিস্টুলার মতো জিনিস তৈরি করে ফিশার থেকে। একে বলা হয় ফিশার ফিস্টুলা কমপ্লেক্স, যেটা হলো কমপ্লিকেটেড অ্যানাল ফিশার। সেগুলোর জন্য পেশেন্টকে কিন্তু অনেকদিন ভুগতে হয় সেই সময়টায়। তার মানে যখন মানুষ বুঝতে পারছে, সঙ্গে সঙ্গে আসাটাই দরকার। আমার কাছে আসতে আমি বলছি না, মানুষ যে শহরে আছে, ছোটখাটো গ্রামে গঞ্জে বা মফস্বল শহরেও কোনো না কোনো সার্জন ডাক্তারবাবু আছেন, কেউ না কেউ আছে, তার কাছে দেখাক পেশেন্ট যে তার কি হয়েছে, তার ডায়াগনোসিসটা ঠিক করে মতামতটা নেওয়া। কারণ প্রথম দিকে পাইলস বা ফিশার ওষুধে সারানো সম্ভব, ফিস্টুলা ওষুধে যাবে না। ফিস্টুলার জন্য ওয়েট করেও লাভ নেই, ফিস্টুলা হলে অপারেশন করাতে হবে, যত ওয়েট করবে কমপ্লিকেশন বাড়বে। এই ভাগটা তো কাউকে করে দিতে হবে একটা। একদমই তাই। অনেক ক্ষেত্রে দেখা যায় এই পাইলস হোক, ফিশার বা ফিস্টুলা অপারেশন করার পরেও দেখা যায় অনেক ক্ষেত্রে আবার হয়তো কোনো একটা ছোট উপসর্গ থেকে আবার সেটা আস্তে আস্তে বাড়ছে বা পুনরায় আবার অপারেশনের দিকে যেতে হয়। এই ক্ষেত্রে মানে সাধারণ অপারেশনের থেকে লেজার চিকিৎসা কি অনেকটা মনে হয় নিরাপদযোগ্য? আচ্ছা, প্রথমে বলে রাখি ফিশারের কথা। ফিশার মানে মলদ্বারের ফেটে যাওয়া, যেটা সেটা সাধারণত একবার অপারেশনের পর ফিরে আসে না। পাইলস ফিরে আসে, কিন্তু অনেক দেরিতে। এবং সেটাও পেশেন্টের হ্যাবিটের জন্য। ধরুন একটা পেশেন্টের ডায়রিয়া হয়েছে কোনো একটা খারাপ জল খেয়ে, সে হসপিটালে ভর্তি হলো, ওষুধ দিয়ে সারিয়ে চলে গেল, তারপরে আবার সেই জলটা সে খেলো, তার আবার ডায়রিয়া হবে। এই জিনিসটা তেমন, আমরা পাইলসটা সারিয়ে দিলাম, বাড়ি গেল। এগুলো প্রত্যেকটাই হলো আমাদের লাইফস্টাইল ডিজিজ। আমাদের লাইফস্টাইলের জন্য এই ডিজিজগুলো আছে। মেনলি রেড মিট বেশি খাওয়া, ফাইবার না খাওয়া। বাড়িতে এখন প্রত্যেক শহরে শহরে KFC হয়েছে, ডমিনোজ হয়েছে, সবাই প্রতিদিন খেতে যাচ্ছে, বাড়ির মোড়ে মোড়ে একটা করে বিরিয়ানির দোকান। ফাইবারের পরিমাণ আমাদের খাবারে কমছে দিন দিন। অ্যাডিকুয়েট জল খাচ্ছি না। আমাদের হিসাব বলে মোটামুটি পাইলস ফিশার ফিস্টুলার জন্য পার 20 কেজি বডি ওয়েটের জন্য 1 লিটার করে জল খাওয়া উচিত দিনে। মানে একজন 60 কেজি মানুষের অন্তত দিন থেকে 3.5 লিটার জল পার ডে খাওয়া উচিত, এগুলো থেকে দূর থাকে। সেটা আমাদের হয় না আমাদের ব্যস্ত জীবনের জন্য। এগুলোর জন্যই কারণ হচ্ছিল পাইলস ফিশার ফিস্টুলা হওয়ার মেন কারণগুলো। তা আমি যদি ওটির পর আবার সেই আগের ব্যাড হ্যাবিটগুলোতে ফিরে যাই, ওয়েট গেইন করি, অতিরিক্ত মিট বা রেড মিট খাচ্ছি, ফাইবার একদমই ইনটেক করছি না, তাহলে সেই জিনিসটা আবার ফিরে আসতে পারে। যেগুলো থেকে সতর্ক থাকার কথা সেগুলোকে যদি অগ্রাহ্য করা হয়, ফিরে আসতে পারে। এবার যদি আসি ওপেন আর লেজার সার্জারি কথা। ওপেনে যে আমরা সার্জারি প্রসিডিওর করতাম, তো এটাকে বলা হতো মিলিগান মর্গান প্রসিডিওর। সেই প্রসিডিওরের বিভিন্ন দেশ ভিত্তিতে রিকারেন্স রেট 8 থেকে 20%। আর লেজারের ক্ষেত্রে রিকারেন্স রেট ইন্ডিয়ান যে স্টাডিগুলো হয়েছে সেটা 1.8%, মানে প্রতি 100 জনের মধ্যে 1.8 জনের হতে পারে ফিরে আসার সম্ভাবনা। আর বিদেশি স্টাডিগুলোতে 5.5%, মানে ম্যাক্সিমাম 5 জনের 100 জনের মধ্যে ফিরে আসতে পারে। আর ইন্ডিয়ান স্টাডি অনুযায়ী 1.8% ফিরে আসার সম্ভাবনা। সেটাও কিন্তু কেটে সার্জারি থেকে অনেকটাই কম। এবং সেগুলো ফিরে এলেও তার এই ব্যাড হ্যাবিটের জন্য আবার ফিরে আসে, সেটাও 20-25 বছর পর। আমি আজ করে দিলাম কাল ফিরে আসবে, এটা হয় না। আচ্ছা, আপনি এই কথা প্রসঙ্গে যদি আর একটা প্রশ্ন আসা যায়, এই যেটা বললেন লাইফস্টাইল ডিজিজ, তার মানে আপনার অভিজ্ঞতা থেকে যদি জানতে চাই যে এটা কিরকম বয়সের পর সাধারণত
আপনি দেখছেন যে সংখ্যাটা বাড়ছে বা রোগগ্রস্ত হচ্ছে এই রোগে আর কি? দেখুন, বিভিন্ন এজ গ্রুপে আমরা পাই, 40-45 পর থেকে পাচ্ছি, আবার এখন একদম ইয়ং পেশেন্টদের পাচ্ছি। 18 বছর পেশেন্টরা আমি করেছি অপারেশন। তারা একদম ছোটবেলা বয়স থেকে এখন মানুষের হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে, ফুড হ্যাবিট ভীষণ বাজে তৈরি হচ্ছে। হ্যাঁ, ওটা তো একটা বড় কারণ যেটা বললেন, মানে এখন তো স্কুল লেভেল থেকেই মানুষ একদম। তারপরে এই মোবাইল, আমাদের এই মোবাইলটাও একটা কারণ আমাদের পাইছে। ধরুন আমরা এখন প্রত্যেক বাড়িতে আগে আমরা ইন্ডিয়ান পায়খানায় বসতাম, এখন আমাদের প্রত্যেক বাড়িতে কমোড। ইন্ডিয়ান পায়খানায় বসতে গেলে আমাদের স্কোয়াট করে বসতে হতো। এই স্কোয়াটিং যেটা হতো তাতে আমাদের পায়খানার দাঁতটা একদম স্ট্রেট থাকতো, তাতে পায়খানার স্ট্রেন অনেক কম করতে হয়। কিন্তু যখনই আমি কমোডে বসছি আমার পায়খানার দাঁত স্ট্রেট থাকে না, বেঁকে থাকে। ন্যাচারাল কিছু স্লিং থাকে, স্লিং এর জায়গাগুলো বেঁকে থাকে, তার জন্য আমাকে প্রচুর স্ট্রেন করতে হয়। এই জন্য কমোটে বসলে সাধারণত আমরা বলি পায়ের সামনে একটা টুল দিয়ে পা দুটো উঁচু করে বসতে, তাহলে এটা স্ট্রেট হয়ে যায়। এবার যেটা হচ্ছে এখন প্রত্যেকটা ছেলে মেয়ে মোবাইল নিয়ে পায়খানায় ঢুকছে, কমোটে গিয়ে বসছে, তার পায়খানার দিকে তার নজর নেই, তার নজরটা মোবাইলের দিকে। যখন পায়খানা হচ্ছে না বা আটকে যাচ্ছে সে সমানে চাপ দিচ্ছে, তাকে স্ট্রেন করছে। এটা তো পাইছে আসছে এখন। আর ছোটদের ক্ষেত্রে যেটা বলছেন ওটাও কি ওই ফুড হ্যাবিট থেকে, মানে যেহেতু এখন দেখা যায় বাচ্চারাও রেডিমেড খাবার বেশি খাচ্ছে, মা বাবারাও তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে, বাজার থেকে কিনে খেয়ে নিচ্ছে, মানে বাড়িতে টিফিন তৈরি করা বা খাবার তৈরি করে দেওয়ার যে রীতিটা ছিল সেটা তো আজকাল প্রায় নেই আর। একদমই ফুড হ্যাবিট থেকে তো আসছেই, তাছাড়াও ফাইবারের জন্য। আচ্ছা, ফাইবার আমরা খুব কম খাচ্ছি। ফাইবার আমাদের খাবারের একটা মেন জায়গা, সেই জায়গাটা আমাদের কমে যাচ্ছে দিন দিন। মোটামুটি স্টাডি যা বলছে পার ডে 35 গ্রাম ফাইবার ছেলেদের, আর মেয়েদের পার ডে 25 গ্রাম ফাইবার খাবে, সেটা হচ্ছে না। আচ্ছা ডাক্তারবাবু, এই লেজার চিকিৎসা যেটা এই পাইলস ফিশার বা ফিস্টুলার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এটা কি অন্য রোগের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে? অন্য কোনো অপারেশনের ক্ষেত্রে? অন্য অনেক অপারেশন এখন ব্যবহার হচ্ছে, যেমন ধরুন চোখের বিভিন্ন অপারেশনে ইউজ হয়। আচ্ছা, কিডনির অপারেশনে, কিডনি থেকে পাথর বার করার জন্য, বা প্রস্টেট অপারেশনে এখন লেজার ইউজ হচ্ছে। তবে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ লেজার। আমাদের হয় ডাইরেক্ট লেজার ইউজ, তাদের অন্য রকম, আমাদের ইয়াক লেজার বা অন্যান্য রকমের লেজার ইউজ। এই লেজার না, সেটা অন্য লেজার। হ্যাঁ, এই লেজারে আমার আরো একটা জিনিসে ইউজ হয়, খুব কমন জিনিস, সেটা হলো ভেরিকোজ ভেন। অনেক সময় অনেকের পায়ের শিরাগুলো দেখবেন এরকম লম্বা হয়ে ফুলে থাকার মতো থাকে, তাতে রক্ত জমতে থাকে, মোটা হয়ে থাকে, সেই ভেরিকোজ ভেনে এই লেজার ইউজ করা হয়। আচ্ছা, এই লেজার চিকিৎসা যদি এতটা উপকারী হয়ে থাকে, এতটা ফলদায়ক হয়ে থাকে, সাধারণ যে মানে জেনারেল অপারেশন যেটা, আমরা সেই জায়গায় এটাকে এখনো কি তুলে আনতে পেরেছি? যদি না পারি, কি কারণ থাকতে পারে বলে মনে হয়? প্রথমত সচেতনতার অভাব, মানুষ জানেই না লেজার সার্জারি হয়েছে। গ্রামেগঞ্জে মানুষের সঙ্গে যেমন কথা বলি, তারা জানেই না লেজার সার্জারি হয়েছে, এবং কোয়াকের কাছে দেখাতে যাওয়ারও একটা বড় কারণ কিন্তু এই না জানাটাই। আচ্ছা, সাধারণত যাদের পাইলস ফিশার ফিস্টুলা, তারা একটা হীনমন্যতায় ভোগে, যে সামাজিক একটা কিছু যদি হয় তার জন্য একটা হীনমন্যতায় ভোগে, তারা কাউকে চট করে বলতে পারে না আমার এটা হয়েছে, লুকিয়ে রাখতে হবে। এবার বিভিন্ন জায়গায় তারা অনুষ্ঠান বাড়িতে গেল, সেখান থেকে পূজার সময় তার প্যান্টটা ভিজে যাবে, দেখতে অড লাগে, তারা এগুলোকে অ্যাভয়েড করতে থাকে, তারা আস্তে আস্তে কনসেন্ট্রেট হয় এক জায়গায় গিয়ে। তা তাদের এই সমস্যা এমন অনেক পেশেন্ট দেখি যে তারা তার স্ত্রীকেও সেটা বলতে পারছে না যে এরকম হচ্ছে আমার পাশে, স্ত্রী যাতে তাকে না ছয়। তা এরকম জায়গায় গিয়ে তারা যাচ্ছে, গ্রামে যিনি গ্রাম্য চিকিৎসক আছে তার কাছে গিয়ে, শেষে একজন চাষি ডাক্তারবাবুর কাছে যাচ্ছে। তারা জানে অপারেশন করতে গেলে বেশিরভাগ মানুষের যেটা কনসেপশন, এই অপারেশন অত্যন্ত পেনফুল অপারেশন, এতে প্রচুর রক্তক্ষরণ হয়, বাড়িতে অনেকদিন ড্রেসিং করতে হবে, আমাকে বাড়িতে বসে থাকতে হবে, সেই জন্য তারা আসতে চায় না আমাদের কাছে। এবং পুরনো একটা ধ্যান ধারণা কি কাজ করে যে আগেকার দিনে যেহেতু সারতো না, এখন হয়তো গিয়ে কি করবো, আবার তো হয়তো পরে হবে, এটা একটা ধারণা থাকে অনেক সময় যে আবার পরে হবে, আমি এতদিন ধরে এখানে বসে থাকবো, এত ইয়ে হবে, সেই ভয়ে তারা আসে না আমাদের কাছে। যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা তার কাছে বার্তাটা পৌঁছাতে পারবো না যে এরকম এখন চিকিৎসা আছে যাতে মোটামুটি খুব মিনিমাম পেনে 3 থেকে 7 দিনের মধ্যে এটা সেরে ওঠা সম্ভব। আচ্ছা, এটা এই প্রসঙ্গে আমি একটা ব্যক্তিগত অনুরোধ করতে পারি আপনাকে, বা করবো আর কি, সাধারণ মানুষের জন্য। এই এখনো বলছেন এটাকে নিয়ে যে চেতনামূলক কাজ হওয়া দরকার সরকারি স্তরে হয়নি, এটা তো আপনাদের যে ডাক্তারি সংগঠন হয়তো কিছু থেকে থাকবে, বা ব্যক্তিগত উদ্যোগেও যদি ধরুন আপনি পেশার সঙ্গে যুক্ত এই বিশেষ এই বিষয়টার সঙ্গে, আপনি এরকম আপনার কোনো কলিগ বা পরিচিত কেউ, তারা যদি এগুলোকে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে মাধ্যম করে আর কি যদি একটু ছড়িয়ে দেওয়ার বা প্রচারের ব্যবস্থা করেন, এটা কি সম্ভব? হ্যাঁ, এখন তো গ্রামে গ্রামে প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে, এবার মোবাইলে যেগুলো সামাজিক মাধ্যম আছে সেগুলোর মাধ্যমে যদি এটা ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মানুষের মধ্যে একটা ভালো বার্তা পৌঁছানো যেতে পারে যে এরকম ভাবে সম্ভব, আর এটা বিনা মানে কম পেনে এই রোগ নিরাময় সম্ভব।
আচ্ছা ডাক্তারবাবু, বর্ধমানে এই ফেসিলিটি কতটা এখন এই পর্যায়ে? বর্ধমানে সরকারিভাবে সেই ফেসিলিটি এখনো চালু করতে আমরা পারিনি, চেষ্টা চলছে, হয়তো বছরে আমরা চালু করতে পারবো। তবে বিভিন্ন জায়গায় বেসরকারি উদ্যোগে কাজ চলছে, এখন হচ্ছে, বছর 3-4 ধরে কাজ হচ্ছে বর্তমানে। আচ্ছা, অনেক কথা জানা গেল, আশা করি আপনাদের কাজে লাগবে। আপনাদের যদি কিছু জানার থাকে আমাদের অনুষ্ঠানগুলো আপনারা মতামত রাখতে পারেন, বা কী ধরনের চিকিৎসা সম্পর্কে আপনারা জানতে চাইছেন সেগুলো জানতে পারলে আমাদের সুবিধা হয়। আমরা আগেই বলেছি আপনাদের যে আমরা মতামত দিই না, আমরা সেই জন্য বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে আসি। যে অনুষ্ঠানগুলো আমরা ইতিমধ্যে করেছি সেখানে দেখেছেন, আজকেও যাকে এনেছি তার পরিচয় আমরা প্রথমেই দিয়েছি। এবার ডাক্তারবাবু আপনাকে একটা কথা বলছি, আপাতত আমাদের যা জানার ছিল মোটামুটি হয়ে গেছে বলা। আপনার যদি বিশেষ কিছু বলার থাকে দর্শকদের জন্য এই 3টি রোগ সম্পর্কে আপনি বলতে পারেন। আচ্ছা, এই 3টে রোগের কোনোটাই ছোঁয়াচে রোগ নয় যে একজনের থেকে অন্যজনের হবে, সুতরাং যাদের এগুলো আছে তাদের ঘৃণা করার কোনো কারণ নেই। আপনারা তাদের পাশে থাকুন, তাদেরকে ডাক্তারের কাছে আসতে সাহায্য করুন। অন্ততপক্ষে একজন সার্জন ডাক্তার আপনার আশেপাশে যিনি প্র্যাকটিস করেন বা সরকারি হাসপাতালে থাকেন তার কাছে গিয়ে কি হয়েছে সেটা ঠিক করে জানুন, তারপরে সঠিক জায়গায় সঠিকভাবে ট্রিটমেন্ট করান। কারণ আমরা দেখি বিভিন্ন সময় কিছু আনলাইসেন্স পার্সন যারা ওটি করে যাচ্ছে, এরকম ওটি গ্রামে গঞ্জে অনেক আনলাইসেন্স পার্সনরা করে, তাদের কাছে গিয়ে বড় বড় বিপদ নিয়ে তাদের আমার কাছে ফিরে আসতে পেশেন্ট। এমনও অনেক ক্ষেত্রে আছে তাদের পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে, যেগুলো আমাদের পক্ষে ঠিক করা সম্ভব না। বিপদ হওয়ার আগে ভালো জায়গায় সঠিক ডাক্তারবাবুকে দেখান। আচ্ছা, শুনলেন, আশা করি আপনাদের এই মতামত কাজে লাগবে। শেষ করি, এবার যেতে হবে। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক। স্টেট কাট নিউজকে ধন্যবাদ।